Yes, welcome to the class. তাহলে আজকে সেশনটা শুরু করছি with a particular note. Welcome prelims এর পরে, welcome to everyone. Okay. So আমরা অলরেডি প্রচুর এক্সাম অ্যানালিসিস বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু পেয়েছি। প্রচুর এক্সাম অ্যানালিসিস আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়েছি। পোস্ট এক্সাম, হ্যাঁ, পোস্ট এক্সাম যেটা করা উচিত, আমি আজকে যেটা ডিসকাশন করব, পার্টিকুলারলি দু একটা জায়গা নিয়ে আমি ডিসকাশন করব এবং তারপর মেইনলি আমরা কনসেন্ট্রেট করব যে আমরা কিভাবে এগোবো বা 2021 এর অ্যাপ্রোচ, 22 এর অ্যাপ্রোচটা কিভাবে হবে আমাদের। এবং যারা 2021 এ প্রচুর ছেলে মেয়ে আমাদের 2021 প্রিলিমসটা ক্র্যাক করবে বলে আমার আশা, যাদের নেট স্কোর ইজ মোর দ্যান 115 অথবা 110। আমি আগেই বলছি, যাদের নেট স্কোর 110 এর উপরে আছে, জেনারেল ক্যান্ডিডেটস, দে ক্যান কিপ দেয়ার ফিঙ্গার্স ক্রসড এবং দে শুড স্টার্ট প্রিপেয়ারিং ফর মেইনস। ঠিক আছে, 110-এর উপরে যাদের নেট আজকে আছে, পিএসসির আনসার পেপারটা নিশ্চয়ই ওয়েলকাম নবমিতা। আজকে পিএসসির আনসার সলিউশনটা নিশ্চয়ই পেয়েছো, তাতে দু একটি ভুলও আছে, বাট এনিওয়ে পিএসসিটা সামনে রেখেই যদি তোমার 110 কেন, আমি 105ও বলতে পারতাম, বাট 110 ইজ এ সেফার বেট দিস টাইম, হোয়াট এভার আই ফিল। ফর জেনারেল ক্যান্ডিডেটস, ইয়েস, ফর আদার রিজার্ভ ক্যাটাগরি আরো 5-7 মার্কস কম তুমি ধরতে পারো, তারা কিন্তু মেইনসের জন্য ইমিডিয়েট স্টার্ট করে দাও প্রস্তুতি, এবং সেই স্ট্র্যাটেজিক পার্টটা নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করব। ঠিক আছে, সো অলরেডি আমরা বিভিন্ন সেকশনের অ্যানালিসিসটা আমি সেপারেট ভাবে তোমাদের পাঠিয়ে দেবো পিডিএফ আকারে। আমি আজকে জাস্ট একটা সেকশন, ইংলিশ সেকশনটি, একটু দু চারটে প্রশ্ন নিয়ে আমি ডিসকাশন চালাবো এবং সেখান থেকে তোমরা গ্রাস্প করতে হবে। আজকে সেশনটার মেইন হচ্ছিল যে যারা যারা ক্লিয়ার করতে পেরেছো, দোজ হু ক্যান ক্লিয়ার ইট আউট, মানে যারা অলরেডি মনে করছো যে 110+ রয়েছে তোমাদের, তাদের ক্ষেত্রে একরকম, এবং যারা 110 এর নিচে পেয়েছো, হুএভার ইজ লেস দ্যান 110, সো লেস দ্যান 110 যাদের আছে তাদের জন্য কিন্তু দেয়ার ইজ এ বিগ লার্নিং দিস টাইম। একটা খুব বড় লার্নিং থ্রু দি কোশ্চেন পেপার নিশ্চয়ই আমাদের হয়েছে, এবং প্র্যাকটিক্যালি তোমাদের সঙ্গে সঙ্গে আমরা যারা পড়াই তাদেরও কিন্তু একটা বড় লার্নিং হয়েছে। আমরা যারা পরীক্ষার আগে অনেক কিছু বলতাম, তাদের জন্য কিন্তু একটা বড় লার্নিং হয়েছে। এবং আমি যেটা বলবো যে দিস টাইম পিএসসি has created the question paper themselves. This is one of the first times that PSC has started to create the question paper themselves instead of copying the question papers from other examinations. ঠিক আছে, so anyway, with due respect to PSC, it's a fantastic question paper, এবং আমি খুবই খুশি হতাম যদি আরেকটু হার্ড হতো। হ্যাঁ, আরেকটু হার্ড হওয়া মানে অনেক জায়গা ছিল হার্ড করার, প্রচুর ইজি কোশ্চেন্স হয়েছে। সো লেট আস গো টু দি অ্যানালিসিস অফ দি ইংলিশ পার্ট, এবং যেটা অ্যানালিসিস করার একটাই উদ্দেশ্য যে হাউ, তুমি কিভাবে প্রস্তুতিটা ফিউচারে আমাদের নিতে হবে যাতে সেটা ফুল প্রুফ হয়। ঠিক আছে, যাতে সেটা ফুল প্রুফ হয়। সো লেট আস গো টু দি কোশ্চেন্স অ্যানালিসিস, যেটা ইংলিশে যেটা হয়েছে সেটার কোশ্চেন অ্যানালিসিসটা একবার আমরা দেখে নিই। Just wait, slide is uploading. ওকে, সো তোমরা প্রত্যেকে পিডিএফটা নিশ্চয়ই পেয়ে গেছো, তাই তো? এবং আমি এখান থেকে হাইলাইট করে দিয়েছি যে ভোক্যাব থেকে, পার্টিকুলারলি যদি ভোক্যাবটা তোমরা স্ট্রং করতে, তাহলে সেইম দেখো 9 আর 4 13 মার্কস, প্লাস স্পেলিং যেটা আছে একটা 14 মার্কস। এই 14 মার্কস কিন্তু আর অন্য কোথাও যায় না, মানে আউট অফ 25 খালি 14 মার্কস ইজ পার্টিকুলারলি ওয়েলকাম মিস্টার সরকার। সো 14 মার্কস এক্সক্লুসিভলি ফর ভোক্যাব, মানে ভোক্যাব যার, ইংলিশ কিন্তু তার।
বুঝতে পেরেছো? আমি প্রথম আমাদের যে স্ট্রেসটা ছিল ভোক্যাবে, সেটা কিন্তু প্রচন্ড কাজে দিয়েছে এবার, যারা যারা কাজে লাগাতে পেরেছে আর কি। এবং তাছাড়াও ইউজেজের দিক থেকে দেখো, মানে পার্টিকুলারলি ইউজেজের দিক থেকে বা গ্রামারের দিক থেকে যদি আমি বলি, তাহলে প্রিপোজিশন, আর্টিকেল, টেন্স, ভার্ব, তারপর তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, কনজুগেশন, এইগুলো কিন্তু পার্টিকুলারলি সেই জায়গা থেকে এসছে। ওয়ার্ডস ডিনোটিং প্লেসেস যেমন অ্যাভিয়ারি, অ্যাপিয়ারি, এগুলো হচ্ছিল ওয়ার্ডস ডিনোটিং প্লেসেস, এইটা এক জায়গায় এসছে। এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা এসছে, যেটা কিন্তু এগেইন ডিপেন্ডস অন ভোকাবুলারি। মানে আমরা দেখতে পেলাম 14 থেকে 15 মার্কস কিন্তু এন্টায়ারলি ভোকাবের উপর ডিপেন্ডেন্ট, which is extremely good sign for an examination like WBCS। মানে আমরা আগে পার্টিকুলারলি দেখতাম যে ব্যাংক পিও, তারপর সিজিএল, সিজিএল এ তো যদিও মানে ইয়ে কোয়ালিফাইং ক্রাইটেরিয়া, বাট আমরা দেখেছি ব্যাংক পিও বা অন্যান্য বিভিন্ন রকম সেন্ট্রাল এক্সামিনেশনসে ইংলিশটা একটুখানি স্ট্রং হলে বেটার হয়। But for the first time, I am very happy that English question paper among all the sections was the toughest one. এবং সেই টাফ জায়গাটিকে কিন্তু ডব্লিউবিসিএস নিজে তৈরি করেছে কোশ্চেন্স, অনেক কোশ্চেন্স কিন্তু ডব্লিউবিসিএস নিজে তৈরি করেছে। এবং তুমি এন্টায়ার কোশ্চেন গুলো মানে ভোকাবের মধ্যেও কটা ইজি এসছে, মানে লেভেল লেভেল অফ ডিফিকাল্টি, এলওডি যদি তুমি ধরো বিটুইন ইজি, মডারেট এবং অ্যাডভান্স, তাহলে ভোকাবে কিন্তু তুমি চারটে আর একটা পাঁচটা, আর এদিকে তোমার ভোকাব স্পেল বিতে একটা, ঠিক আছে, ছটা হচ্ছিল কিন্তু একদম ইজি লেভেলে। মানে ওভারঅল ইজি লেভেল যদি লেভেল অফ ডিফিকাল্টি দেখতে চাই, 25টার মধ্যে 15টা কিন্তু স্টিল ইজি জিজ্ঞেস করেছে, মডারেট 7খানা জিজ্ঞেস করেছে, 3টে আমাদের হার্ড জিজ্ঞেস করেছে, ঠিক আছে। এবং এই পার্টটা হচ্ছিল, আমি সব থেকে অবাক হলাম অন্য অন্য বারের থেকে, যেটা এবারে মানে শিফট, সেটা হচ্ছিল বেসিক যারা কনসেপচুয়ালি আমাদের যে কোর্স কন্টেন্টটা রয়েছে, সেখান থেকে 19টা প্রবলেম কিন্তু আমাদের এসছে। এবং আমাদের মক টেস্ট এবং প্র্যাকটিস সেট থেকে 6টি প্রশ্ন এসছে, এবং যেটা দুটি পার্টিকুলার প্রশ্ন, একটা ভোক্যাব আর একটা এই স্পেল বির প্রশ্ন, এই দুটি প্রশ্ন কিন্তু আমাদের ইয়ের বাইরে থেকে এসছে। মানে আমরা এই প্রশ্নগুলো কিন্তু টাচ করিনি, একটা ভোক্যাব আমরা টাচ করিনি আমাদের এন্টায়ার কোর্স স্ট্রাকচারে, আর আমরা স্পেলিং প্র্যাকটিসটা কিন্তু আমরা করিনি। আমরা স্পেলিং প্র্যাকটিসটা মানে একটা কারণেই করিনি, কারণ এই প্যাটার্নটা ডব্লিউবিসিএস এ নতুন, মানে ইররেগুলার, ঠিক আছে। সো আমি স্টিল বলবো, যদি যারা বেসিক কোর্স কন্টেন্টটা যদি কেউ ভালো করে করে থাকতো বা ভালো করে রিভাইজ করার জায়গা, সেই পার্টটা কিন্তু মানে আই এম ভেরি ক্লিয়ার যে প্রত্যেকবার যেটা হয় যে আমরা টিচাররাও যেটা মানে হার্প অন করি যে ভাই লাস্ট মোমেন্টে আমাদের এমসিকিউস লাগবে, রিভিশন সিরিজ লাগবে, ঠিক আছে, এগুলো করতে হবে। এবং ওয়ান লাইনার হিসেবে আমরা করেছিলাম, ঠিক আছে, এইটা আমরা ফোকাস দিয়েছিলাম। আর ইংলিশে আমরা যেটা করেছি যে 26-27টা এক্সট্রা প্র্যাকটিস সেট করেছি, পিডিএফ প্র্যাকটিস সেট করেছি আর মক টেস্ট করেছি। লাস্টের দিকে এইটার উপর জোর দিয়েছিলাম, যেটা আমরা একদম ভুলে গেছিলাম যে আমাদের যে কনসেপ্ট সেশন গুলো হয়েছে, সেই কনসেপ্ট সেশন গুলো কিন্তু আমরা কখনো রিভাইজ করিনি, কারণ লাস্টের দিকে রিভাইসের জায়গা নেই। তার মানে এন্টার আমি অ্যানালিসিসটা করব, দেখবে যে এন্টার প্রতিটি সেকশন, সেটা ইংলিশ হোক, তুমি হিস্ট্রি, ইভেন হিস্ট্রিও যদি বলো, আমি 2-4টে কোশ্চেন আজকে হিস্ট্রিরও দেখাবো, যে কনসেপ্ট সেশন যার, তার কিন্তু ফিউচারে ডব্লিউবিসিএস অথবা এই সিভিল সার্ভিস রিলেটেড সার্ভিসেস কিন্তু তার, আমি এন্টায়ারলি বেট করতে পারি। এবং আমাদের কিন্তু এই জায়গা থেকে একটা বড় শিক্ষা নিতে হবে, যে কনসেপ্ট সেশন গুলোকে যদি আমাকে মানে মাথায় আবার করে রেখে দিতে হয়, তাহলে আমরা নতুন একটা টেকনিক, যেটা আমরা 25 তারিখ থেকে আরম্ভ করছি আমাদের ফিউচার মেইনস এর ক্লাস পাইয়ে, সেটা হচ্ছে হলো ক্যাচওয়ার্ড এক্সটেনশন। আমরা নতুন একটা আরম্ভ করছি, সেটা হচ্ছে হলো ক্যাচওয়ার্ড এক্সপানশন, ঠিক আছে। সো আমি এই টেকনিকটা তোমাদের আজকেই বলবো, যে কিভাবে আমাদের এই ক্যাচওয়ার্ড এক্সপানশনটা যদি আমরা করি, তাহলে আমরা এই কনসেপ্ট সেশনের যে পার্টিকুলার পার্ট গুলো, ইন অ্যাডিশন টু দিস এমসিকিউস, এইগুলো কিন্তু আমাদের মনে থেকে যাবে, এগুলো কিন্তু মন থেকে বেরোবে না, ঠিক আছে।
আচ্ছা, তো একজন বলছে আমি ফেল করে গেছি এবার। সো দেখো, ফেল পাস ইট ইজ নট ইম্পর্টেন্ট, ফেল পাস নট ইম্পর্টেন্ট, কারণ যে মানে ইম্পর্টেন্ট নয় মানে মানে তোমার দিক থেকে তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট ফেল পাস করা, বাট ডিসার্টেনিং হয়েও না, ডিসার্টেনিং হয়েও না। মানে যা অনেকে বলেছে আমার 90 উঠেছে, অনেকে আবার মানে আমাদের ব্যাচেই তোমাদের বন্ধুরা আছে, তন্ময় আছে, ইয়া আছে, তারা কিন্তু বলছে যে আমাদের কিন্তু 141, কারুর 147, কারুর 126 নেট স্কোর। ঠিক আছে? সো নেট স্কোর নিয়ে একদম ঘাবড়াবে না, নেট স্কোর নিয়ে একদম ঘাবড়াবার দরকার নেই যে তোমার 25টা বন্ধু এবার নেট স্কোর মোর দ্যান 125 করেছে, তারা বেরিয়ে গেল, তুমি পারলে না। ঠিক আছে? হ্যাঁ, 102 র মার্ক, একদম পিএম 325 বলছে 102 র মার্ক। আমি তো প্রথমেই বলেছি যাদের 110 এর উপরে আছে, যাদের 110 এর উপরে আছে, তারা কিন্তু মেইনস এর ক্লাস ইমিডিয়েটলি আমাদের সঙ্গে আমরা স্টার্ট করে দেবো, তাদের নিয়ে সেপারেট একটা মেইনস এর ক্লাস আমরা কিন্তু স্টার্ট করে দেবো। ঠিক আছে? 110 যাদের প্লাস আছে, ঠিক আছে, 84 ইট ইজ ওকে, 84 পেয়েছো, 84 প্লাস পেয়েছো নেট স্কোর, ইট ইজ ওকে, বাট পুরো সেশনটি আস্তে আস্তে লক্ষ্য করো, প্রথম আমরা ইংলিশটা করে নিই, তারপরে ফিউচার স্ট্র্যাটেজিটা আমরা নিশ্চয়ই আজকে ডিসকাশন করব। ঠিক আছে? ভেরি গুড, ভেরি গুড। অনেকেই তোমার মতো 84 85 অনেকেই পেয়েছে। সো ইট ইজ নট ইম্পর্টেন্ট। দেখো, তারপরে আমরা যেটা করেছি, আমি সব থেকে ইম্পর্টেন্ট যেটা, হ্যাঁ, তুমি 7 মান্থ জার্নিতে দেখো, একজন বলছে 7 মান্থ জার্নিতে আমার নেট স্কোর 95.66। তো ওয়াই, তুমি আর একটু সময় যদি দাও তাহলে নিশ্চয়ই, কেন পারবে না? তুমি 7 মাস সবে প্রস্তুতি নিচ্ছ, তাতে তুমি 95.66 স্কোর করেছো ইন সাচ এ টাফ পেপার, রাইট? সো 5 মাইল জার্নিতে একজন বলছে 90 প্লাস ইন সাচ এ টাফ পেপার। সো আমি যেটা এখন তোমাদের কাছে হাইলাইট করছি সেটা হচ্ছে হলো পার্টিকুলার কিছু কিছু অ্যানালিসিস যেটা আমরা করেছি, সেটা হচ্ছিল ভেরি গুড। আর এম 228, 114 মানে তুমি মেইনসে স্টার্ট করে দাও। ক্লস্ট্রোফোবিয়া আমি কোশ্চেন নাম্বার দিয়ে দিয়েছি, এটা হচ্ছিল সেট ডি, এটা হচ্ছিল সেট ডি। সেট ডি এর মধ্যে ক্লস্ট্রোফোবিয়া, ক্লস্ট্রোফোবিয়ার মধ্যে হচ্ছে হলো, মানে এটা কিন্তু ভোক্যাব থেকে জিজ্ঞেস করেছে, সিনোনিম জিজ্ঞেস করেছে, লেভেল হচ্ছিল মডারেট, এবং আমাদের কোথায় ছিল, আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 9, কিন্তু এটা ছিল 11ই ফেব্রুয়ারি 2021। ঠিক আছে? 11ই ফেব্রুয়ারি 2021-এ সেট নাম্বার 9, কোশ্চেন নাম্বার 24, এক্স্যাক্টলি এই কোশ্চেনটা ছিল। ঠিক আছে? আবার 2021 প্রিলিমস মকস টেস্টে কোশ্চেন নাম্বার 1-এই কিন্তু এই কোশ্চেনটা ছিল। সেকেন্ড কোশ্চেন দেখো, অ্যালাইটেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, এটা আমাদের কোশ্চেন নাম্বার 70 ছিল 3 সেপ্টেম্বর 2020 ক্লাসে। বুঝতে পেরেছো? আন্ডার দি ওয়েদার খুব আনকমন সিনোনিম, মডারেট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, 22 ডিসেম্বর 2020 ক্লাস, ক্লাসে যে প্র্যাকটিস সেট 1 দিয়েছিল তাতে রয়েছে। আমি যেটা বলতে চাইছি যে পার্টিকুলারলি, আমি যদি পার্টিকুলার এক একটা কোশ্চেনে যাই, তোমরা বলছো যে কোশ্চেন গুলো খুব টাফ হয়েছে। যদি ক্লস্ট্রোফোবিয়া, যেমন সেট ডি এর 1 নম্বর কোশ্চেন, এটা হচ্ছিল সেট ডি এর 1 নম্বর কোশ্চেন, আমাদের ক্লস্ট্রোফোবিয়া আছে। ক্লস্ট্রোফোবিয়া মানে ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস, বদ্ধ ঘরের ভয়। ঠিক আছে? এইবার এই এই পার্টিকুলার কোশ্চেন কিন্তু একটা রিপিট কোশ্চেন, এটা কিন্তু সিজিএল বা কেরালা পিএসসি এখানে কিন্তু অনেকবার এসছে, এটা কিন্তু রিপিট ওয়ার্ড। এই কোশ্চেনটা কিন্তু একদম নতুন নয়, এবং এই কোশ্চেনটা আমাদের প্র্যাকটিস সেট 9 ছিল 11ই ফেব্রুয়ারি 2021, কোশ্চেন নাম্বার 24। আবার প্রিলিমস মক টেস্টেও ছিল, দেখো আমি স্ন্যাপশটও দিয়ে দিয়েছি। এই দেখো প্র্যাকটিস সেট নাম্বার 9, এটা আমাদের কনসেপ্ট সেশনে 11ই ফেব্রুয়ারি 2021 আমাদের কোন কোশ্চেনটা ছিল, ডিরেক্ট ওই কোশ্চেনটা নয়, বাট উল্টো কোশ্চেনটা, মরবিড ফিয়ার অফ কনফাইন্ড স্পেস কাকে বলা হয়, তার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি, ক্লস্ট্রোফোবিয়া। সেম কোশ্চেনটি একটি অন্য আকারে এসেছে, সেম কোশ্চেনটি এখানে জিজ্ঞেস করেছে ক্লস্ট্রোফোবিয়া মিনস, মানে আমরা করেছিলাম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এখানে জিজ্ঞেস করেছে সিনোনিম, এটা ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস। বুঝতে পেরেছো? সো ব্যাপার হচ্ছে হলো, আমি দেখলাম যে আমাদের যে কনসেপ্ট সেশন গুলো হয়েছে, আমাদের যে রেগুলার ক্লাসগুলো হয়েছে, দ্যাট বিকেম মোর ইম্পর্টেন্ট ইন দিস কোশ্চেন পেপার।
আবার এই কোশ্চেনটা কিন্তু আমাদের ইয়েতেও ছিল, আমাদের মক টেস্টেও ছিল। এই দেখো, প্রিলিমস তোমাদের এখনো হয়তো মক টেস্ট গুলো ওপেন আছে, 2021-এর মক টেস্ট। এই দেখো, দ্য সিনোনিম অফ ক্লস্ট্রোফোবিয়া, ফিয়ার অফ ক্লোজ স্পেসেস, এক্স্যাক্টলি এই 23শে অক্টোবর 2020 আপলোড করা হয়েছে। সেম কোশ্চেনটা 23শে অক্টোবর 2020 আপলোড করা আছে। এইবার ব্যাপার হচ্ছিল, আমাদের অনেকেই কিন্তু এই কোশ্চেনটাকে হার্ড বলে ধরেছে, বাট ধরেছে কেন? কারণ রিভিশন হয়নি, কারণ কোশ্চেনটা সে ভুলে গেছে, মানে ওয়ার্ডটাই সে ভুলে গেছে। বুঝতে পেরেছো তো? সেকেন্ড কোশ্চেন যদি আমি দেখি, শি অ্যালাইটেড ফ্রম দি বাস, এইটার উত্তরটা হচ্ছিল অ্যালাইটেড। এইবার এই কোশ্চেনটা মানে অনেক ম্যাক্সিমাম ছেলে মেয়ে আমাদের ভুল করেছে, ম্যাক্সিমাম ছেলে মেয়ে আমাদের ভুল করেছে, ম্যাক্সিমাম ছেলে মেয়ে স্টেপ ডাউনের জায়গায় ক্লিকটা করেছে। কারণ তুমি অ্যালাইটেড এর মানেটাই জানতে না, তুমি আগে স্টেপ ডাউনটা মানে বাস থেকে নেমে সে গেটের দিকে এগিয়ে মানে হেঁটে গেছে, তুমি স্টেপ ডাউনটাই আগে করেছো। যদি এখানে একটি ডাউন থাকতো, ডাউন থাকলে কিন্তু আর অ্যালাইটেড তোমার উত্তরটি হতো না। ঠিক আছে, ডাউন থাকলে কিন্তু তোমার স্টেপটাই হতো, শি স্টেপ ডাউন ফ্রম দি বাস। কিন্তু ডাউনটা যখন নেই তখন অ্যালাইটেড, অ্যালাইটেড মানে বাস বা ট্রেন থেকে তোমার নেমে আসা, বাস ট্রেন প্লেন এগুলো থেকে নেমে আসা। এবার এই প্রশ্নটি আমাদের কোথায় ছিল? কোশ্চেন নাম্বার 70, 3rd সেপ্টেম্বর 2020 ক্লাস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড সেন্টেন্স কনস্ট্রাকশন ওয়ার্কশপ আমি করাচ্ছিলাম না, যে এক একটা ওয়ার্ড দিয়ে আমি সেন্টেন্স কনস্ট্রাকশন তৈরি করাচ্ছিলাম, সেই সময় কিন্তু এটা করানো হয়েছে। দেখো 70 নম্বর প্রশ্ন, শি ড্যাশ ফ্রম দি বাস অ্যান্ড ওয়াক টু দি ব্যাক গেট। একদম সেম প্রশ্ন, খালি অপশন গুলো একটু অন্যরকম, খালি অপশন গুলো একটু অন্যরকম দেওয়া হয়েছে। ঠিক আছে, রাইট। থার্ড প্রশ্ন আমি দেখাচ্ছি, দে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস এ বলছো যে এইটা নাকি প্রচন্ড নতুন জিনিস, আন্ডার দি ওয়েদার। সত্যি সত্যি এইটা আন্ডার দি ওয়েদারটা আনকমন, মানে তুমি যদি সিজিএল এর হিস্ট্রি ক্র্যাক করো, ব্যাংকিং এর হিস্ট্রি দেখো, মোটামুটি ওয়ান ডে কম্পিটিটিভ এক্সামস গুলো দেখো, সেখানে কিন্তু মোটামুটি আনকমন এটি। ঠিক আছে, কিন্তু ডব্লিউবিসিএস এ কিন্তু এটি রিপিট, ডব্লিউবিসিএস এ কিন্তু এটি রিপিট, আন্ডার দি ওয়েদার কিন্তু রয়েছে। আমাদের 2020 ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস প্র্যাকটিস সেট 1-এ কিন্তু এটি দেয়া ছিল। দেখো 2020 ইডিয়ামস অ্যান্ড সেটে আন্ডার দি ওয়েদার এটা কিন্তু দেয়া ছিল, 21 নম্বর প্রশ্নে কিন্তু এটা দেয়া ছিল। আমি ধরে ধরে প্রশ্ন ধরে ধরে আমরা কিন্তু অ্যানালিসিস করেছি, আমরা অ্যানালিসিস করার পর যেটা এসছে সেটা হচ্ছে হলো আমাদের এন্টায়ার প্রশ্নে, আমাদের এন্টায়ার প্রশ্নের সেট আপে একমাত্র দুটি প্রশ্ন এমন আছে, একটা হচ্ছিল স্পেলিং এবং আরেকটা হচ্ছিল ভোক্যাবের একটি প্রশ্ন। এই দুটি প্রশ্ন ছাড়া কিন্তু আমাদের এন্টায়ারটাই হয় আমাদের বেসিক 19খানা প্রশ্ন বেসিক কন্টেন্ট সেশন থেকে আছে, আর 6খানা প্রশ্ন আমাদের মক টেস্ট অথবা পিডিএফ প্র্যাকটিস সেট থেকে কিন্তু রয়েছে। প্রবলেম যেটা হয়ে গেছে সেটা হচ্ছিল, উই ডিডেন্ট মানে আমরা মানে আমি তোমাদেরকে, আই এম মেকিং মিসেলফ অলসো এ পার্টি টু দিস ক্রাইম, যে আমি তোমাদের সঙ্গে আরেকবার যদি বেসিক কন্টেন্ট আরেকবার রিভাইজ করতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। বুঝতে পেরেছো? আমি আরো কয়েকটি দেখাচ্ছি যেখানে ভোকাবুলারি থেকে কিন্তু ডাইরেক্টলি জায়গাটায় প্রশ্ন জিজ্ঞেস করে ফেলেছে একদম। আমরা ভোকাবুলারির ইয়েটা দিয়েছিলাম, দেখো, সুপারসিলিয়াস, সুপারসিলিয়াস আমরা দিয়েছিলাম, আমরা সুপারসিলিয়াস দিয়েছিলাম। এইটা কিন্তু আমাদের যে প্রত্যেকটা লেটার দিয়ে মানে এস লেটার, এল লেটার, কে লেটার, মানে A to Z সবকটি লেটারের আমরা কিন্তু একটা ভোকাবুলারি সেট দিই, তাই তো প্রত্যেকে পেতে। সেখানে সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, সেখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, ফ্রেজেস আছে, সবকিছু ওর মধ্যে দেওয়া থাকে। আর পার্টিকুলারলি সিনোনিম অ্যান্টোনিমের জন্য দেখো আমাদের এইটা ছিল, এখানে দেখো সুপারসিলিয়াস এইখানে অলরেডি দেওয়া আছে। এরকম সেট প্রত্যেকেই পেয়েছো। আমরা প্রত্যেক মাসে দুটো করে লেটার করে নিই।
সো ব্যাপার হচ্ছিল যে ভোক্যাব এন্টায়ার ডিকশনারিটা পড়তে হয় না, এই একটা কি দুটো স্লাইড প্রত্যেকটা লেটারের প্রত্যেকটা যদি তুমি তোমার মোটামুটি একটুখানি মানে অ্যাকোয়ান্টেড থাকো, তাহলেই কিন্তু জিনিসটা উতরে যাবে। ঠিক আছে। সো আমি এটা বলতে চাইছি যে আমি কিন্তু এটা কখনোই এই সেশনটা করাচ্ছি না যে দেখো 25টার মধ্যে 23টা আমার জায়গা থেকে এসছে। ঠিক আছে। যেমন প্রিপোজিশন। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3, 4, 5, 5ই ফেব্রুয়ারি 2021 এই দিনকার প্রশ্ন হয়েছিল, হি প্রিসাইডেড ড্যাশ দি মিটিং। দেখো তিনখানা প্রশ্ন এরকম, দ্য মিটিং ওয়াজ এক্স্যাক্টলি প্রশ্নটা ওইটা নেই, কিন্তু এই তিনটে প্রশ্নে তুমি রিফ্লেকশন পাবে। দি মিটিং ওয়াজ প্রিসাইডেড ড্যাশ বাই দি অনারেবল চেয়ারম্যান, কেরালা পিএসসি প্রশ্ন, ওভার। সেম প্রশ্নটা এখানেও এসছে, শি হ্যাজ প্রিসাইডেড ড্যাশ দি কোম্পানি ফর 15 ইয়ার্স, ওভার দি কোম্পানি ফর 15 ইয়ার্স। সেম প্রশ্নটা এসছে এবং এইখানে দেখো অলরেডি লেখা আছে প্রিসাইডেড ওভার মানে হচ্ছিল টু বি ইন চার্জ অফ। পার্টিকুলার ভাবে লেখা আছে, পার্টিকুলার ভাবে কিন্তু লেখা আছে। এবং এটা কিন্তু খুব একটা বেশি আগে করিনি, 5 ফেব্রুয়ারি 2021। বুঝতে পেরেছো? সো ব্যাপার হচ্ছিল যে সেশনটা কখনোই এটা অবজেক্টিভ নয় যে দেখানো দেখো এতগুলো আমরা, আমি তো দিয়েছি তোমাদের কোনো, তোমরা পারোনি সেটা আলাদা ব্যাপার, সেরকম কিন্তু নয়। বা যারা পেরেছো তাদের জন্য বলছি, এটা কিন্তু সেশনটা হাইলাইট করা যে কোন জায়গাটায় আমাদের মিস হয়ে গেছে, মানে যারা পারোনি আর কি। হ্যাঁ, মানে এই ওয়েল আর্মি অফ অ্যারাউন্ড, মানে আমার এখান থেকে যা নেট স্কোর আমরা পেয়েছি, তাতে কিন্তু নিয়ারলি 37 স্টুডেন্টস উইল ক্রস 110 মার্ক। 37 স্টুডেন্টস উইল ক্রস 110 মার্ক। তো সেখানে কিন্তু ঘাবড়াবার কিছু নেই, এবং মেজরিটি ছেলে মেয়ে কিন্তু 90 থেকে 105 এরকম স্কোরের মধ্যে আছে, ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু এই স্কোরটার মধ্যে আছে। ঠিক আছে। ইভেন ইফ ইউ হ্যাভ গট 105 ইন জেনারেল, যদি জেনারেলে 105ও পেয়ে থাকো, কিপ ইউর ফিঙ্গার্স ক্রসড। ঠিক আছে। সো দ্যাট ইজ দা এবার আমরা চলে যাই যে এখান থেকে আমরা কিভাবে ফিউচারে এগোবো সেই পার্টটা একটুখানি দেখে নাও। তোমাদের সামনে দুটো ডিলেমা থাকতে পারে। দ্য টু ডিলেমা উইচ ইউ আর ফেসিং, জাস্ট হোল্ড অন, দিস স্লাইড ইজ কামিং। 1 second, the slide is coming. আসছি আসছি, সব প্রশ্নতে আসছি, স্লাইডটা আপলোড হতে দাও। ওকে। সো দুটো প্ল্যানস, তোমাদের সামনে এখন দুটো পার্টিকুলার অবজেক্টিভ থাকবে। একটা হচ্ছিল প্রিলি 2022 একদিকে,
আরেকটা হচ্ছিল যারা মেইনস 2021-এর জন্য ট্রাই নেবে, ঠিক আছে? মানে যারা 110+ করেছো, আমি বলবো ইউ স্টার্ট ইমিডিয়েটলি ফর মেইনস 2020। আর যারা প্রিলি 2022-এর জন্য প্ল্যান করছো, বি অ্যাসিওর্ড যে সামনের বছর ফেব্রুয়ারি ইজ দ্য টেন্টেটিভ ডেট ফর 2022 প্রিলি। সো পার্টিকুলারলি তুমি যদি এখন থেকে ধরো, তাহলে কিন্তু ইউ হ্যাভ অনলি 5 মান্থস ইন হ্যান্ড। তোমার হাতে কিন্তু আর 5টা মাস সময় আছে, তার বেশি কিন্তু সময় তোমার হাতে নেই, ঠিক আছে? তো আমি প্রথমে প্রিলি 2022টি আমি ক্লিয়ার করছি, যে যারা প্রিলি 2022-এর জন্য প্রস্তুতি নেবে বা প্ল্যান করছো, দেন তোমাকে কিন্তু ডিসেম্বর 2021-এর মধ্যে মোর অর লেস প্রিলি 2022-এর জন্য কিন্তু প্রস্তুত হয়ে যেতে হবে। এবং তোমাকে কিন্তু দুটো পার্টিকুলার অবজেক্টিভ নিতে হবে, সেটা হচ্ছিল ইংলিশ অন দি ওয়ান হ্যান্ড, একটা দিকে তোমায় ইংলিশের প্রস্তুতিটি একটু জোরদার করতে হবে, আরেকটা দিকে রিমেইনিং 7খানা যে সেকশনস গুলো আছে সেগুলো করতে হবে, মক টেস্ট করতে হবে। এবং তোমরা জানো যে আমাদের একটি 60 ডে প্ল্যান থাকে, এবারে যেরকম 90 ডে একটি প্ল্যান ছিল প্রিলিমস এর আগে, সেই 60 ডে প্ল্যানটা নেক্সট বারও কিন্তু থাকবে, ঠিক আছে? বাট এইখানে কিভাবে প্রস্তুতিটি চালাবে, এবং আরেকদিকে যাদের মেইনস মানে এবারে চান্স বেশি, তাদের মেইনস এর জন্য কিন্তু এবারে অপশনাল একেবারেই ইমিডিয়েটলি তারা শুরু করে দাও। ডিসক্রিপটিভ রাইটিং তারা কিন্তু ইমিডিয়েটলি শুরু করে দাও, কম্পালসারি পেপারস গুলো পড়া, মক টেস্ট দেওয়া, এবং তাদের জন্য কিন্তু এই 60 ডে প্ল্যানটা কিন্তু আমাদের থাকছে। মানে মেইনস 2021 যদি, আমি অবাক হব না যদি সেপ্টেম্বরে এই প্রিলি রেজাল্টটা বেরিয়ে ডিসেম্বরে মেইনসটা ফেলে বা জানুয়ারিতে মেইনসটা ফেলে। মানে এই মেইনস 2021-এর জন্য কিন্তু তোমার কাছে 4 মাসও সময় নেই, ধরে নাও 4 মান্থস ইজ দ্য টাইম ইউ হ্যাভ, only 4 months you have for this mains 2021। এবং এখানে আমি বলবো যে অপশনাল যদি এখনো তৈরি না হয়ে থাকে, মানে যতখানি সম্ভব অপশনালটা টানো, বাট মোর ইম্পর্টেন্ট এই দুটো জায়গা কিন্তু বেশি ফোকাস করো, কারণ অপশনাল জেনারেলি 6 থেকে 8 মাস একটা টাইম পিরিয়ড লাগে মানে তৈরি হতে, মিনিমাম তৈরি হতে। যাদের অপশনালটি এখনো খুব ভালোভাবে তৈরি নেই, তারা অপশনালের দিকে বেশি না তাকিয়ে অল্প বিস্তর স্ট্রেস করতে থাকো, ডেসক্রিপটিভ এবং কম্পালসারি রাইটিং এবং কম্পালসারি পেপারস গুলোর উপর কিন্তু ম্যাক্সিমাম চাপ। এবার আমি বলছি যে তোমাদের কাছে 4 মাস, মানে একটা ক্যান্ডিডেট চিন্তা করো, এ মেইনসও ক্লিয়ার করেছে, মেইনসেও বসবে প্লাস নেক্সট বছর প্রিলিমসেও বসবে, দুটোতেই বসবে, তার কাছে 4টে মাস সময়, টু মেনি টাস্ক। আমার মনে হয় তোমরা প্রত্যেকেই কনফিউজড আছো যে কিভাবে কন্টিনিউ করব, বা কি কতখানি কি পড়বো বা কি ছাড়বো, সেটা হচ্ছিল মানে কি ছাড়বো সেটা হচ্ছিল মোস্ট ইম্পর্টেন্ট। সো আমি যেটা তোমাদের জন্য বলতে পারি যে এখন থেকে যারা মেইনস এর জন্য পড়বে, তারা কিন্তু, হ্যাঁ, শিডিউল কাস্ট আমি বলছি, একজন জিজ্ঞেস করলে যে শিডিউল কাস্টের কাট অফ কত যাবে, 110 যদি জেনারেল যায়, তাহলে শিডিউল কাস্ট নিশ্চয়ই 102 থেকে 103 কাট অফ যেতে পারে, ঠিক আছে? ওবিসি আমি ঠিক বলতে পারবো না, এসসি তো 7 থেকে 8 নম্বর একটু কম থাকবে। আর যদি জেনারেল আর যদি জেনারেল 105 যায়, তাহলে কিন্তু তোমার শিডিউল নিশ্চয়ই 95 যাবে, সেই বুঝে কিন্তু নিজেরা ডিসিশনটি নিও, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছিল যারা মেইনস এর জন্য করছো, তারা কিন্তু মেইন দেখো, এখন হাতে সময় কম তোমাদের জন্য, সারা বছর পড়েছো, সব ঠিক আছে, সব এভরিথিং ইজ ওকে, রাউন্ড দি ইয়ার তুমি পড়েছো, এ করেছো, ক্লাস হয়েছে, সবকিছু হয়েছে, বাট এখন কিন্তু ইংলিশ আর বাংলার 100 টপিকস, এই টপিক দুটো কমন টপিক, দ্য থিম অফ বোথ দিস টপিক ইজ কমন। 100টা টপিক তৈরি করতে হবে যেটা বাংলা এবং ইংলিশ দুটোতেই কাজে লাগে, এবং প্রত্যেক সপ্তাহে একটা রাইটিং
বাংলার আর দুটো রাইটিং ইংলিশের ডেসক্রিপটিভস, এবং প্রত্যেক সপ্তাহে একটা চেক। মানে একটা চেক মানে আমি একটা রাইটিং আমি চেক করে দেবো। আমি তোমাদের দুটো রাইটিং দিতে পারি, বা তোমরা নিজেরা দুটো রাইটিং প্র্যাকটিস করবে, দেবো আমি। এবং বাংলায়ও তোমরা একটা রাইটিং প্র্যাকটিস করবে, এবং প্রত্যেক সপ্তাহে একটা চেকিং। 100 খানা টপিকের মধ্যেই কিন্তু তোমাদের ওই মেইনসের টপিকস গুলো থাকবে। নো নিড টু ওয়ারি বিয়ন্ড দ্যাট। মানে এখানে যে 200 আর 200 400 নম্বর, এই 400 নম্বরের জন্য 100 খানা টপিক ইজ মোর দ্যান এনাফ। টপিক গুলো কিভাবে তৈরি করবে? টপিক গুলো কিন্তু পয়েন্টার, আমরা যেভাবে করি, আমরা যেভাবে আমাদের ক্লাসগুলো করি, যে পয়েন্টার্স দিয়ে আমরা টপিকস গুলো তৈরি করি, এই পয়েন্টার্স দিয়ে তুমি তোমার কাজ হচ্ছে হলো, আমি তোমাকে পয়েন্টার্স দেবো, তুমি কিন্তু এক্সপানশন করবে। ইউ নিড টু এক্সপান্ড অন। প্রত্যেকে ক্লাস করেছো তো? পয়েন্টার্স এর ক্লাস আমরা প্রত্যেকে করেছি, প্রত্যেকটা টপিকের উপর আমরা পয়েন্টার্স এর শেয়ার করেছি, তারপর তোমরা এক্সপান্ড করে লেখা পাঠিয়েছো, তারপরে সেই লেখাটাকে চেকিং করে দেয়া। এই এক্সপানশনটা কিন্তু 100 খানা যদি তুমি এক্সপানশন প্র্যাকটিস করো, মোর অর লেস তোমার যা পারফরমেন্স আছে, দেখো টপিক তো তুমি কমন পাবেই, আর পয়েন্টার্সও তোমার, যদি আমাদের যা পয়েন্টার্স তৈরি করা থাকে, দোজ আর হেলদি পয়েন্টার্স। ওই পয়েন্টার্স গুলো ইনক্লুড করে কোন রকম সেন্টেন্স কনস্ট্রাকশন এরর ছাড়াই যদি তুমি এক্সপানশন করতে পারো, দেন মোর অর লেস আমি বলতে পারি যে 200-র মধ্যে ইংলিশে মোর অর লেস একটু নম্বরটা বেশি ওঠে। ইউ ক্যান ফেচ আপ টু 150 to 160। ইংলিশে কিন্তু 150 160 যদি এই রিচ পয়েন্টার্স দিয়ে উইদাউট এসসি এরর তুমি লিখতে পারো, মানে এক্সপানশনটা ঠিকঠাক করতে পারো, তাহলে কিন্তু এই স্কোরটা আসে। আর বাংলায় মানে আমি খুব একটা বেট নেব না, কারণ হিস্টোরিক্যাল রেকর্ডস বাংলার খুব একটা ভালো না ইন টার্মস অফ মার্কস ফেচিং, এক্সেপশনাল লিখতে হয়। 120 to 130 কিন্তু ওঠে। একটা জিনিস বলছি, টপিকস উইল বি কমন। টপিকস খুব একটা হাতি ঘোড়া এদিক ওদিক দেবে না, টপিকস উইল বি কমন। পয়েন্টার্স গুলো মাথায় রেখে এই 100 খানা পয়েন্টার্স, টপিকের পয়েন্টারটা একটু মাথায় রাখতে হবে, এবং এক্সপানশন ইজ ইউর পার্ট। কারণ এখন 4 মাসে তোমার যদি সেন্টেন্স কনস্ট্রাকশনে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে গলত থাকে, আর তোমার যদি টেন্স এবং নাম্বারে গলত থাকে, তাহলে কিন্তু, আর তোমার যদি ভোক্যাবটা উইক থাকে, উইক ভোক্যাব থাকে, স্পেলিং মিস্টেক করো, এই তিনটে জায়গায় যদি মিস্টেক হয়, তাহলে কিন্তু এই 4 মাসে খুব একটা ইমপ্রুভমেন্ট তুমি করতে পারবে। সেটাই কিন্তু লং টার্ম তোমার সেই প্রজেক্টটা নিতে হবে, যে যেটা আমাদের ইংলিশ ক্লাস হয় সেখানে লং টার্ম প্রজেক্ট নিতে হবে, যে যাতে সেন্টেন্স কনস্ট্রাকশন এরর গুলো তুমি অ্যাভয়েড করতে পারো। ঠিক আছে? দিস ইজ ইয়োর ইংলিশ স্ট্র্যাটেজি। ইংলিশ এবং বেঙ্গলি ডেসক্রিপটিভস এ এই 100 খানা এক্সপানশন করলেই কিন্তু তোমার মোটামুটি চলবে। এখানে কিন্তু আবার বলছি, মুখস্থের ব্যাপার নেই, এখানে কিচ্ছু মুখস্থের ব্যাপার নেই। আচ্ছা, হিস্ট্রিতে আমরা 25টা চ্যাপ্টারে কনসেন্ট্রেট করব, ইনক্লুডিং আইএনএম এবং এনশিয়েন্ট আর মিডিয়েভাল। 50টা, ওকে। 50টা হচ্ছিল সেকশনাল মক টেস্ট, আমাদের সারা বছরে থাকে, সেইগুলোই আবার তোমাদের কাছে যাবে। এবং আমরা একটা নতুন জিনিস, যে প্রত্যেকটাই কম্পালসারি পেপারে, মানে যেরকম হিস্ট্রি, জিওগ্রাফি, এনভায়রনমেন্টস, তোমার পলিটি, ইকোনমি, মানে পার্টিকুলারলি পলিটি, ইকোনমি, জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি, এই যে 400 মার্কস রয়েছে, এখানে 200 মার্কস রয়েছে, এবং এই দুটো জায়গায় 200 মার্কস রয়েছে। এই 200 200 400 মার্কসের জন্য কনসেপ্ট সেশনস গুলো তোমাদের কাছে থাকবে। এই 25টা চ্যাপ্টার মানে কনসেপ্ট সেশনস গুলো রয়েছে। টপার নোটস এখন আর কিচ্ছু তৈরি করার দরকার নেই, তার পরিবর্তে আমরা যেটা নতুন স্টার্ট করব, যে বাই ক্যাচওয়ার্ড এক্সপানশন। ক্যাচওয়ার্ড এক্সপানশন মানে আমি তোমাদের একটা ঝলক দেখাচ্ছি, ক্যাচওয়ার্ড এক্সপানশনের আমি একটা ঝলক তোমাদের দেখাচ্ছি। জাস্ট হোল্ড অন, একটু হোল্ড অন করো, আমি একটা পার্ট তোমাদের ক্যাচওয়ার্ড এক্সপানশনে দেখাচ্ছি।
হিস্ট্রি নিয়েই দেখাবো, ইয়েস হিস্ট্রি নিয়েই দেখাবো। ওয়েট, দ্য ফাইল ইজ বিং আপলোডেড, একটু ওয়েট করো, হোল্ড করো। ইয়েস, ক্যাচওয়ার্ড এক্সপানশনটা আমরা যেটা বুঝলাম যে কনসেপ্ট সেশনের কনসেপ্টস গুলো মনে রাখার এটাই হচ্ছিল সব থেকে ইজি উপায়। সো জাস্ট ওয়েট, আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে মেন্সের ক্লাসগুলো ক্যাচওয়ার্ড এক্সপানশন ইয়েগুলো হবে। একটু ওয়েট করো। আমি একটা চ্যাপ্টার তোমাদের সামনে রাখছি, সেটা হচ্ছিল প্রি হিস্ট্রি। ধরে নাও যদি স্টার্ট করতে হয় প্রথম চ্যাপ্টারটাই যদি আমি দেখি, প্রি হিস্টোরিক ইন্ডিয়া, ঠিক আছে? প্রি হিস্টোরিক ইন্ডিয়া তুমি যদি এন্টায়ারলি তোমার পড়তে হয়, সো দিস ইজ দ্য সিলেবাস। এন্টায়ার সিলেবাস হচ্ছে হলো হিউম্যান এভলিউশন, প্রি হিস্টোরিক পিরিয়ডে কি আছে, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চালকোলিথিক এজেস, আর্টের কি কি ইম্পর্টেন্ট ইয়ে হয়েছিল, প্রি হিস্টোরিক ইম্পর্টেন্ট ফাউন্ডিংস কি, সাউথ ইন্ডিয়া মেগালিথিক কালচার, আর কি ইম্পর্টেন্ট টুলস গুলো ইউজ হচ্ছে। এখানে দেখো একটা পয়েন্টার রিক্যাপ বলে আছে, পয়েন্টার রিক্যাপ বলে জায়গা আছে। ফর এক্সাম্পল, আমি যদি নিওলিথিক রেভলিউশনটা দেখি, আমি জাস্ট একটুখানি এগোচ্ছি। দেখো, নিওলিথিক এইজে আমার যদি পড়তে হয়, তাহলে আমাকে নিওলিথিক এইজে ম্যাপটা দেখতে হবে, দুটো ফেজ দেখতে হবে, এগ্রিকালচার দেখতে হবে, আর্ট পটারি দেখতে হবে। নিওলিথিকটাকে আমাদের কেন মানে এইজ অফ রেভলিউশন বলা হয় ওটা দেখতে হবে। তারপর তোমার আর্কিটেকচার, টুলস, মেটালস, বিউরিয়ালস এ ইম্পর্টেন্ট কি কি আছে এইগুলো একটুখানি। আর নিওলিথিক রেভলিউশন গর্ডন শিল্ডে কেন বলেছে সেই পার্টটা দেখতে হবে, ঠিক আছে? সো নিওলিথিক এই যে তিনটে পেজ পাতা আমি পড়লাম, নিওলিথিকে 3 থেকে 4টে পাতা রয়েছে। এন্টার প্রি এই 4টে পাতা কিন্তু আমি 4টে লাইনে কনভার্ট করতে পারি। এই 4টে পাতা কিন্তু আমি 4টে লাইনে কনভার্ট করতে পারি। আমি তোমাদের এখন দেখাচ্ছি এই 4টে পাতা কিভাবে, দেখো এরকম ক্যাচওয়ার্ড করে 4টে লাইনে কিভাবে করা আছে। একটু ওয়েট করো, আমি যাচ্ছি সেই ইয়েটায়। এটা আমার যে বইটা বেরোচ্ছে তার একটি ইয়ে, মানে তার পিডিএফটাই আমি খুললাম। দেখো, পয়েন্টার রিক্যাপে নিওলিথিক এইজে কিন্তু আমি যদি এই কটা লাইন পড়ে যাই, মানে এখান থেকে এইটুকুনি পড়ে যাই, তাহলেই কিন্তু আমার এন্টায়ার পুরোটাই আমার ইয়ে হবে। জন লুবক খালি আমি লিখেছি কারণ সে নিওলিথিক টার্মটা দিয়েছিল। চোপানি মন্ডোতে প্রথম পটারির এভিডেন্স পাওয়া গেছে, গর্ডন শিল্ডে নিওলিথিক রেভলিউশন টার্মটা করেছে, এবং কেন নিওলিথিক রেভলিউশন সেটা তোমাকে আওড়াতে হবে। নোম্যাডিক থেকে ফুড প্রডিউসিং স্টেজ, বার্লি হচ্ছিল প্রথম সিরিয়াল যেটা প্রডিউস হয়েছে, হুইল মেড পটারি এই সময় ইনভেনশন হয়েছে, স্বাস্তিকা সিম্বল পাওয়া গেছে, বিটুমেন মানে যেটা আমাদের পিচ এবং রাস্তা তৈরি করতে লাগে সেইটা কিন্তু এই সময় অলরেডি আবিষ্কার হয়ে গেছিল। একমাত্র মেটাল কপারের ইউজ জানতো, আয়রনের ইউজ জানতো না, কটনের ইউজ জানতো। মেনহির আমি নিজেও ভুলে গেছি মেনহিরটা কি দেয়া আছে, ঠিক আছে? ডিভিশন অফ লেবার অ্যাজ পার জেন্ডার বেস তখন ছিল। বুরজা হোমে কাশ্মীরে একটি সাইট, বুরজা হোম, যেখানে ডগস ওয়ার বিউরিড উইথ দেয়ার মাস্টার্স। গুফক্রালকে বলা হয় কেভ অফ দি পটার, মানে কাশ্মীরেই গুফক্রাল বলে একটা আছে, সেখানে গুহার মধ্যে পটারির এভিডেন্স পাওয়া গেছে। গোল্ডিয়ার অর্নামেন্টস এর এভিডেন্স পাওয়া গেছে তেল্লাকোটা, এটা হচ্ছিল কোন জায়গাটা আমি নিজেও ভুলে গেছি।
আর আর্লিয়েস্ট রাইস কাল্টিভেশন মহাগারায় পাওয়া গেছে, মেহেরগড় একটা আছে, আর এটা হচ্ছিল মহাগাড়া ইন গঙ্গা ভ্যালি। বেলান ভ্যালি হচ্ছিল ইউনিক, কারণ এখানে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক তিনটে এইজি পরপর এভিডেন্স পাওয়া গেছে, আর অ্যাশ মাউন্টস পাওয়া গেছে সাঙ্গানা কাল্লু। মেহেরগড় কালচার নিয়ে বোলান রিভারের পাশে বালুচিস্তানে অবস্থিত ওল্ডেস্ট এগ্রিকালচারাল সেটেলমেন্ট ইন এশিয়া, ঠিক আছে। এবং ড্রিলিং অফ টিথ, মানে তখনই কিন্তু দাঁতে ব্যথা হলে দাঁত মানে ড্রিল করে দাঁত ওঠানো, সেই এভিডেন্স কিন্তু পাওয়া গেছে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের প্রিকারসার মানে আগমনী বার্তা কিন্তু মেহেরগড় কালচার দেয়, এবং এটাকে ব্রেড বাস্কেট অফ বালুচিস্তান বলা হয়। আমি কিন্তু নিওলিথিক এজটাকে, এটা এই টেকনিকটাকেই বলে হচ্ছিল ক্যাচওয়ার্ড এক্সপানশন। মানে আমি তোমাদের এই ক্যাচওয়ার্ড গুলো দিয়ে দেবো, নর্মাল এটাও থাকবে, মানে আমার স্টাডি ম্যাটেও থাকবে, নর্মাল স্টাডি ম্যাট থাকলো, কিন্তু পরীক্ষার আগে তুমি যদি রিভিশন দিতে যাও দেখো, তাহলে তোমার এই 2 পাতায় মানে 2 পেজেসে, মানে বড় পাতা না, এরকম দুটো পাওয়ার পয়েন্ট স্লাইডে কিন্তু তোমার পুরো একটা চ্যাপ্টার হয়ে যাচ্ছে। মানে যদি তোমার 25টা হিস্ট্রি চ্যাপ্টার থাকে, মানে ইনটু মাল্টিপ্লাইড বাই 3ও যদি করি আমি, তাহলে 75 স্লাইডসে এন্টার মেইনসের জন্য হিস্টোরিক্যাল রিভিশন তোমার হয়ে গেল। এইটাই আমরা কিন্তু নতুন টেকনিক, এটা আমরা বলছি ক্যাচওয়ার্ড এক্সপানশন টেকনিক। এই ক্যাচওয়ার্ড রিভিশন বা এক্সপানশন টেকনিকটা কিন্তু আমরা চালু করব 25 তারিখের ক্লাস থেকে। এবং যেটা আমরা ভেবে দেখলাম যে এত বড় সিলেবাস, মানে এত বড় সিলেবাস, মানে আমি যদি জাস্ট তোমাদের একটা ঝলক দেখাই যে মেইনসের জন্য আমার চ্যাপ্টার কটা পড়তে হচ্ছে। মেইনসের জন্য দেখো 100টা টপিক, এখানে ইংরেজি বাংলা মিলিয়ে 100টা টপিক পড়তে হচ্ছে, ঠিক আছে। 100টা টপিক পড়তে হচ্ছে, এদিকে হিস্ট্রির 25টা, জিওগ্রাফির 25টা, তারপর পলিটি 15, ইকোনমি মেইন চ্যাপ্টার, অ্যারিথমেটিকে 20টা, অ্যারিথমেটিক আমি ছেড়েই দিলাম, 15 15 30, আর এদিকে হচ্ছে হলো 40 70, ঠিক আছে। 70টা চ্যাপ্টার প্লাস জেনারেল সায়েন্সের চ্যাপ্টার গুলো আছে, এনভায়রনমেন্টের 4টে সেকশন আছে, মানে তুমি ধরে নাও 100টা চ্যাপ্টার যদি তোমায় মুখস্থ রাখতে হয় বা কনসেপ্ট সেশন মনে রাখতে হয়, তোমার পক্ষে কিন্তু লাস্ট মোমেন্ট রিভিশন দেওয়া সম্ভব না। আমরা এই 100টা চ্যাপ্টারকে কিভাবে মানে 300টা স্লাইডসে কনভার্ট করে করতে পারি সবাই মিলে, মানে আমি তো করে দেবো ক্যাচওয়ার্ড, কিন্তু তোমাকে এই 300টা স্লাইড থেকে 100টা চ্যাপ্টার কিন্তু তোমার মনে রাখতে হবে। মানে ওই 300টা স্লাইড দেখলেই যেন তোমার পুরো রিভিশনটা তোমার হয়ে যায়। সো আমরা যেটা দেখলাম যে কনসেপ্ট সেশন থেকে যে প্রচুর কোশ্চেন্স আসছে, মানে ইনস্টেড অফ মানে লাস্ট মোমেন্টে আমরা বলছিলাম না যে এমসিকিউ বা রিপিট এগুলো সব করে যাও, দেখে যাও, হ্যাঁ এসছে অনেকগুলো, অনেক এসছে, মানে রিপিটও এসছে, প্রচুর এসছে রিপিট। বাট পিএসসি তে সাকসিড করতে গেলে, সিভিল সার্ভিসে সাকসিড করতে গেলে দেখো, মানে 55% নম্বর, 60% যদি নেট স্কোর যদি রাখতে হয়, টিল 40% অব্দি কিন্তু তোমার কোনো হেল্প লাগে না, মানে রিপিট ফিপিট সাজেশন সেট এইটুকুনি করলেই ইউ ক্যান রিচ আপ টু 40%, বাট এই 40% উইল নট মেক ইউ রিচ দ্য ক্র্যাক দ্য এক্সাম। রেস্ট 15%-এর জন্য কিন্তু আমরা, তোমার গাইড হচ্ছিল তো রেস্ট এই 15%-এর জন্য, ফর দিস 15% আই এম দে, ঠিক আছে। সো যাদের যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বলবো যে লেট আস স্টার্ট দিস কনসেপ্ট সেশন, অথবা ক্যাচওয়ার্ড মেমোরি টেকনিক দিয়ে আমরা কিন্তু দেখে নিই রিভিশনস গুলো কিভাবে করব। এবং যেটা আমি বলবো যে রিডিউস ইউর রিডিং, মানে কিভাবে তোমাদের রিডিংটাকে বা পড়াশোনাটাকে রিডাকশন করা যায়, সেই দিকে কিন্তু আমাদের খাটতে হবে। কারণ কনসেপ্ট বেসড যদি কোশ্চেন হয় ইউ উইল, সব থেকে কনস্ট্রেন্ট থাকবে হচ্ছে হলো তোমার টাইম, তুমি সময়ই পাবে না, কত পড়বে, কত রিভাইজ দেবে। আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টার কনসেপ্ট সেশন গুলো কি রিভাইজ দেওয়া সম্ভব নাকি? ভিডিও ক্লাস দেখে দেখে অতগুলো একসঙ্গে রিভাইজ দেওয়া কখনোই সম্ভব না, ঠিক আছে। মানে 3 মাস 6 মাস লেগে যাবে ওগুলো রিভাইজ।
সো এই কনসেপ্ট মানে ক্যাচওয়ার্ড রিভিশনটা প্রসেসটা কিন্তু আমরা অ্যাডপ্ট করব, এবং আমি তোমাদের প্রত্যেককে বলবো এই টেকনিকটা আস্তে আস্তে তোমরা শিখে নাও। অলরেডি 25 তারিখ থেকে নতুন রুটিনে যে ক্লাসগুলো হবে সেখানে শিখে নাও। এবং যারা 2022-এর প্রিলিমস এর জন্য করছো, যারা 2022-এর প্রিলিমস এর জন্য করছো, মানে 2022 এবারের বাস যাদের মিস হচ্ছে, 2022-র বাসে তোমরা কিন্তু এই মেইনস এর পড়াশোনাও চালিয়ে যাবে। মেইনস এর যে ক্লাস, আমাদের যে নর্মাল ক্লাসগুলো হয় মেইনস প্লাস প্রিলিমস এর জন্য, যে নর্মাল সেশনস গুলো হয় সেগুলো চালিয়ে যাবে। আর প্লাস প্রিলিমস এর জন্য তোমাদের জন্য কিন্তু আলাদাভাবে আমরা স্টার্ট করছি। প্রিলিমস এর জন্য আলাদাভাবে কিরকম, দেখো প্রিলিমস এর জন্য আমি পুরো এখানে করে দিয়েছি, ইংলিশে 15টা কনসেপ্ট চ্যাপ্টার্স আছে যেগুলো আমাদের দেখতে হবে। আর প্রত্যেক দিন 30 মিনিট করে ভোক্যাবের দিকে দাও। ভোক্যাব কোনগুলো দেবে বলো তো? আমরা যে ভোক্যাব স্লাইডস গুলো দিচ্ছি, A to Z যে স্লাইড গুলো আছে, ABCD যে ভোকাবের স্লাইড গুলো দিয়েছি, সেই স্লাইড গুলো পড়ে যাও খালি। এই যে ভোকাব A to Z। আর সেন্টেন্স কনস্ট্রাকশন ওয়ার্কশপ ইংলিশে আমি ক্লাস বাড়াবো, এবং ইংলিশের ক্লাসগুলো আমি ইনক্লুড করে নেব নর্মাল ক্লাসের মধ্যে। মানে ইংলিশ যে ব্যাচ গুলো আলাদাভাবে চলতো সেগুলো আলাদাভাবে হবে না, ইন্টিগ্রেটেড একটাই ব্যাচ হবে। ঠিক আছে, ইংলিশ ক্লাসগুলো, এবং সেখানে সেন্টেন্স কনস্ট্রাকশন ক্লাসগুলো আমি আরো বাড়াচ্ছি। আমি সেন্টেন্স কনস্ট্রাকশন ক্লাসগুলো বাড়াচ্ছি যাতে তোমাদের সেন্টেন্সের মধ্যে পার্টিকুলারলি 3 থেকে 4 রকম মিস্টেক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স প্লাস নাম্বারস, আর এদিকে ভোকাব, এই 3টে জিনিসের দিকে খালি নজর দাও, দেখবে কোনো রকম অসুবিধা হবে না। সেকশনাল মক্স নেব, এবং প্রত্যেক সপ্তাহে আমরা কিন্তু এই মক টেস্ট গুলো করতে থাকবো। আমরা প্রত্যেক সপ্তাহে ইংলিশের জন্য মক টেস্ট গুলো করতে থাকবো, মানে ইংলিশের জন্য আমাদের আলাদা ফোকাস থাকবে। ঠিক আছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি সপ্তাহে 4 ঘন্টার বেশি দেবে না। প্রত্যেক সপ্তাহে 4 ঘন্টার বেশি কারেন্ট অ্যাফেয়ার্স না। আমার যে কোশ্চেন আনসার PDF গুলো সেগুলো দেখলে, এবার কারেন্ট অ্যাফেয়ার্স কিছু দিয়েছে সবই বেঙ্গল নিয়েই দিয়েছে, বেঙ্গল পলিসি, স্টেট পলিসিস গুলো, স্কিমস গুলো নিয়েই দিয়েছে। ঠিক আছে, হিস্ট্রি এনশিয়েন্ট মিডিয়াভেলে 16টা চ্যাপ্টার করব, আর INM এ 9টা চ্যাপ্টার করব, যেরকম আমরা করি, কিন্তু এক্সটেন্সিভ রিভিশন করব থ্রু ক্যাচওয়ার্ড এক্সপানশন টেকনিক। আমরা কিন্তু এই ক্যাচওয়ার্ড এক্সপানশন টেকনিক গুলোকে ছাড়বো না। জিওগ্রাফিরও করব, পলিটিরও করব, অ্যারিথমেটিক, রিজনিং, 30 চ্যাপ্টার স্ট্যান্ডার্ড পিডিএফ, মানে যে PDF এর সেটটা ওই 25 থেকে 30টা প্রশ্নের সেটটা দিচ্ছি ওইটুকুনি থাকবে। এবারের অ্যারিথমেটিক কত ইজি এসছে, একটাও PDF এর বাইরে এসছে অ্যারিথমেটিক রিজনিং, একটা সিঙ্গেল আসেনি, প্রত্যেকটাই 25 থেকে 30টা। এবং মানে ক্যান্ডিডেট এমনও বলেছে যে অঙ্কটা নাকি কষতেই হয়নি এবার, মানে চোখে দেখে দেখে অঙ্ক হয়ে গেছে। অঙ্কগুলো অনেকে বলেছে যে কষতেও হয়নি, চোখে দেখে দেখে অঙ্কগুলো হয়ে গেছে, রাইট? ঠিক আছে, সো যেটা তোমাকে করতে হবে, আবার 60 দিন আগে থাকতে আমরা ওয়ান লাইনার্স গুলো স্টার্ট করে দেবো। যারা ফর্ম ফিল আপ করবে ওই PDF অ্যাডমিট কার্ড দিলে আমরা 60 ডেজ আগে থেকে এই সেশনটাও আরম্ভ করবো। ঠিক আছে, সো আমরা ইমিডিয়েটলি কিন্তু 2022-এর জন্য এখন থেকেই কিন্তু আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে 2022-এর। আচ্ছা, হিস্ট্রি তোমরা দেখেছো? হিস্ট্রি দেখো, এই যে সন্ধ্যাকর নন্দী, দেখো এখান থেকে কমন প্রশ্ন কি আছে দেখো। আমি কেন এই প্রশ্নটাকে, আই এম গিভিং স্যালিউট টু PSC ফর দিস কোশ্চেন পেপার, ওয়াই আই এম গিভিং স্যালিউট। দেখো এইটা এনশিয়েন্ট পোয়েটস অফ বেঙ্গল, বা এনশিয়েন্ট প্লাস মিডিয়েভেল যদি পোয়েটস অফ বেঙ্গল দেখো, মোর অর লেস গুণরাজ খান ইজ ফেমাস। গুণরাজ খানটা হচ্ছিল, আমরা জানতাম যে সবসময় ফেমাস, এইটা কিন্তু আসার চান্স বেশি থাকে, তাই না? গুণরাজ খান কাকে বলা হয় তোমরা নিজেরাও জানো। ঠিক আছে, আচ্ছা, আবার সন্ধ্যাকর নন্দী কোর্ট পোয়েট অফ, কাদের কোর্ট পোয়েট? এটা কিন্তু পাল বংশের কোর্ট পোয়েট ছিল সন্ধ্যাকর নন্দী। আমাদের কবে কোথায় হয়েছে? 24শে জুন 2020, কোশ্চেন নাম্বার 8, MCQ, এনশিয়েন্ট হিস্ট্রি অফ বেঙ্গল। দেখো, সন্ধ্যাকর নন্দী ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ হুইচ ডাইনেস্টি অফ বেঙ্গল?
অপশন গুলো একটু অন্য অন্য আছে, দেখো পাল ডাইনেস্টি, সন্ধ্যা কর্ণন্দি, ঠিক আছে। এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা দেখো, হুইচ ওয়াজ নট এ স্লেভ। এই প্রশ্নটা তোমরা প্রত্যেকে আলাউদ্দিন খিলজি করেছো, কিন্তু আমি বলছি পিএসসি গট দিস কোশ্চেন রং। পিএসসি প্রশ্নটি ভুল দিয়েছে। কেন ভুল দিয়েছে? আলাউদ্দিন খিলজিও কিন্তু স্লেভ ছিল। দেখো, মেইন হচ্ছিল আলাউদ্দিন মানে খিলজি কাকে সাকসিড করেছে। আলাউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজি না, এটা হচ্ছিল জালালউদ্দিন খিলজি, তাই তো? ফাউন্ডার অফ ইয়ে ডাইনেস্টি কে? জালালউদ্দিন খিলজি। জালালউদ্দিন খিলজি আর শিহাবুদ্দিন, শিহাবুদ্দিন দুই ভাই ছিল, এরা দুজন ব্রাদার্স ছিল। জালালউদ্দিন আর শিহাবুদ্দিন দুজন ভাই ছিল। শিহাবুদ্দিনের ছেলে হচ্ছে হলো আলাউদ্দিন খিলজি। জালালউদ্দিন সার্ভড আন্ডার বলবান, দিল্লি সুলতান বলবানের আন্ডারে এরা দুজনেই সার্ভিস করত। বলবানের আন্ডারে কি হিসেবে সার্ভিস করতো? চিফ অফ বডিগার্ড ছিল। এই জালালউদ্দিন খিলজি ছিল চিফ অফ বডিগার্ড। জালালউদ্দিন খিলজির জন্ম কোথায়? আফগানিস্তানে। আফগানিস্তানে জন্ম। এবং জালালউদ্দিন খিলজি যখন থ্রোনে বসে তখন তার ভাইপোকে আলাউদ্দিন খিলজির কারার গভর্নর করেছিল। কারা বলে একটা প্রভিন্স ছিল, তার গভর্নর করেছিল। বাট আদতে এরা বলবানের স্লেভ। আদতে মানে যদি তুমি ইয়ে দেখো, আদতে কিন্তু এরা বলবানের স্লেভই ছিল। এরা কিন্তু অন্য কেউ ছিল না। আফগানিস্তান থেকে জালালউদ্দিন খিলজিকে এনে বলবান রেখেছিল। যেরকম বলবানকেও ছোটবেলা অন্য একজন এনে রেখেছিল, এ বলবানও কিন্তু, এরা কিন্তু স্লেভ হিসেবেই কাজ করতো। আস্তে আস্তে সে চিফ অফ বডিগার্ড হয় বলবান। তো আমি যেটা বলছি, আমি যেটা বলছি, আলাউদ্দিন খিলজি বার্থ লিনিয়েজ ওয়াজ এ স্লেভ। হি ওয়াজ এ স্লেভ। স্লেভ ডাইনেস্টি তার রক্তে রয়েছে। হি ওয়াজ নট এ স্লেভ আমরা বলতে পারি না। কিন্তু প্রশ্নটা কি করেছে, যে জালাউদ্দিন রাজা হওয়ার আগে চিফ অফ বডিগার্ড ছিল, মানে সে অলরেডি একটা স্লেভ পজিশনে ছিল। কিন্তু জালালউদ্দিন যখন আসলো তখন অলরেডি খালজি ডাইনেস্টি আমার চালু হয়ে গেছে, খিলজি ডাইনেস্টি চালু হয়ে গেছে, এবং আলাউদ্দিন খিলজি কারার গভর্নর। সো সে কিন্তু টিপিক্যালি জালালউদ্দিনের স্লেভ ছিল না, জালালউদ্দিনের প্রদেশের গভর্নর ছিল। সেই জন্যই এখানে আলাউদ্দিন খিলজি হয়েছে। কিন্তু বাই বার্থ যদি দেখো, আলাউদ্দিন খিলজি ইজ অলসো স্লেভ। একমাত্র স্লেভ নয় হচ্ছিল মুঘল যারা এসছে, যারা মঙ্গোলিয়া থেকে মুঘল সাম্রাজ্য স্থাপন করেছে, তারা কিন্তু স্লেভ নয়। বাকি বাকি আগে যে কজন এসছে, এক্সেপ্ট মানে আরবের পরে আরবিয়ান এক্সপানশন, তারা স্লেভ নয়, বা মোহাম্মদ ঘুরি ওরা স্লেভ নয়। বাট এই তার্কিস যারা এসছে, তুর্কি থেকে স্পেশালি যারা এসছে, তারা কিন্তু মোর অর লেস স্লেভ বংশধরই বিলং করে। এবার আমাদের এটা কিন্তু অলরেডি প্র্যাকটিস সেটে এই প্রশ্নটি কিন্তু আমাদের রয়েছে। হ্যাঁ, রাজিয়া স্লেভ নয়। রাজিয়া স্লেভ নয়, এখানে যদি অপশনে রাজিয়া থাকতো, রাজিয়া কিন্তু স্লেভ নয়। ঠিক আছে, রাজিয়ার ব্যাপারটা অন্য, আমাদের ওয়ান লাইনারও রাজিয়ার অপশনটা ছিল। হ্যাঁ, ওয়ান লাইনারও রাজিয়ার অপশনটা ছিল। আচ্ছা, স্বরাজ ইজ মাই বার্থ রাইট, ভেরি কমন প্রশ্ন। ভেরি কমন প্রশ্ন আমাদেরও, মানে ইয়েতে তো ছিলই, আবার স্বরাজ ইজ মাই বার্থ রাইট আমাদের প্রিলিমস মক্সেও ছিল। ঠিক আছে, প্রিলিমস মক্সেও ছিল। আচ্ছা, ব্রিটিশ অফিসিয়ালস অ্যাসাসিনেশন আফটার রিভল্ট অফ 1857। এখানে তুমি যদি চারটে ইভেন্টের ডেট না জানো, এখানে যদি চারটে ইভেন্টের ডেট না জানো, তুমি কিন্তু এটা আনসার দিতে পারবে না। চাপেকার ব্রাদার্স র্যান্ড অ্যাসাসিনেশন, এটা হচ্ছিল সন্ডার্স অ্যাসাসিনেশন, একটা হচ্ছিল ওয়াইলি অ্যাসাসিনেশন, কার্জন ওয়াইলি, ঠিক আছে, মদনলাল ধিংরা মারছে। আরেকটা হচ্ছিল জ্যাকসনকে মারলো খুব কম জানা ছেলে তানহের। ঠিক আছে, এইবার এই চারটে ডেট আমি এখানে দিয়ে দিয়েছি। র্যান্ডের 1897,
1897, সন্ডার্স 1928, ঠিক আছে, ভগৎ সিং মারে, ওয়াইলি 1909, মদনলাল ধিংরা লন্ডনেই মেরে দেয় জ্যাকসনকে 1909 ডিসেম্বর, আর এটা হচ্ছিল জুলাই। মানে র্যান্ডেডটা কিন্তু সব থেকে আর্লি। একটা মেথড হচ্ছিল এইরকম ভাবে তুমি জানলে, আরেকটা মেথড কি, আরেকটা মেথড হচ্ছিল রিভল্ট অফ 1857 এর পর রেভলিউশনারি টেররিজম একদম কমে গেছিল, মানে আর হতোই না রেভলিউশনারি টেররিজম, মানে অ্যাসাসিনেশন হতো বাট অ্যাসাসিনেশন হয়। ফার্স্ট অ্যাসাসিনেশন আফটার 1857 হচ্ছিল 1897 এ চাপেকার ব্রাদার্স। এবং এইটা কিন্তু আমাদের ডাইরেক্ট কন্টেন্টেই দেয়া আছে। এই যে দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের কন্টেন্টের আদার ইভেন্টস অথবা রিলিজিয়াস হাইলাইটস ডিউরিং দিস পিরিয়ড 1885 টু 1904, 1885 টু 1904 যে চ্যাপ্টারটি আমরা করেছি তার মধ্যে অলরেডি এইখানে দেয়া আছে 1897 চাপেকার ব্রাদার্স, এবং এই লাইনটি পর্যন্ত দেয়া আছে। দেখো এই লাইনটি পর্যন্ত এখানে উল্লেখ করা আছে। দেখো, দিস ওয়াজ দি ফার্স্ট কেস অফ মিলিটেন্ট ন্যাশনালিজম ইন ইন্ডিয়া আফটার দি 1857। এই লাইনটি থেকে প্রশ্নটি তুলে দিয়েছে, আর কিছুই না। মানে হচ্ছিল আমাদের কিন্তু এক্স্যাক্টলি কনসেপ্ট সেশন গুলোতে একেবারে ছেকে পড়তে হবে, একেবারে ছেকে পড়তে হবে। কনসেপ্ট সেশনের বাইরে কিন্তু কিচ্ছু জিজ্ঞেস করেনি। আমরা তো সেশন গুলো এক জায়গায় করছি, কনসেপ্ট আমি তোমাদের দেখাবো যে আউট অফ 200, ইংরেজিতে দুটো মিস হয়েছে আমাদের, দুটো মিস হয়েছে। তার মধ্যে স্পেলিং যেটা, স্পেল বি কোশ্চেন যেটা, অ্যাকোমোডেশন সেটা অনেকে সঠিক করতে পারো, দুটো সি দুটো এম মনে রাখলেই এইসব জায়গাতে হয়ে যায়, ঠিক আছে। সো দুটো আমরা ইংলিশে মিস করেছি, এরকম আমাদের মানে মানে সব অ্যানালিসিস এখনো চলছে। মোস্ট প্রবাবলি আমরা 170+ আমাদের কনসেপ্ট সেশন থেকে গেছে। ঠিক আছে, 170+ কনসেপ্ট সেশন থেকে এসছে, আর কোথাও থেকে আসেনি। 170+। আমি অবাক হয়ে গেছি। আমি এই মানে চ্যাপ্টারের পরে তো এই ডিটেলটা দেয়াই আছে, এখানে ডিটেলে যেতেও হয়নি, এই সূচিপত্রের মধ্যেই এই জায়গাটা দেয়া আছে, সূচিপত্রের মধ্যেই জায়গাটা দেয়া আছে, বুঝতে পেরেছো? সো আমরা আসবো হিস্ট্রি, এটাও নিয়ে আসবো যে আমাদের কিন্তু স্ট্র্যাটেজি একটাই চেঞ্জ করতে হবে। আমরা যেটা লাস্টের দিকে WBCS আমরা করলাম সেটা হচ্ছিল আমরা প্রচুর এমসিকিউজ, স্ক্যানার এবং আমরা সাজেশন সেট, পিডিএফ সাজেশন সেট, লাস্টে 3টে সাজেশন, মানে আনলিমিটেড ওয়েতে আমরা লাস্ট 30 দিন খেটেছি, লাস্ট 30 days কিন্তু আমরা আনলিমিটেড খেটেছি। মানে তোমরাও যেরকম খেটেছো আমিও মোরাললেস এফার্ট বাড়িয়ে দিয়েছিলাম, তোমরা প্রচুর খেটেছো, প্রচুর ইয়ে হয়েছে। বাট ডিরেকশনালি কোশ্চেন পেপারটা যে এরকম ভাবে চেঞ্জ করে দেবে হালকার উপর, সেটা কিন্তু আমরা মাথায় রাখতে পারিনি। সো এবারের জন্য আমরা কিন্তু এই যে টেকনিকটা নিচ্ছি, যে আমাদের যে ইয়েটা আছে, আমাদের যে কনসেপ্ট সেশন গুলো আছে সেইগুলোকে আমরা কনসাইজ করে, আমরা ছোট করে, আমরা কিন্তু এই ক্যাচওয়ার্ড রিভিশনের মধ্যে ঢুকে পড়ব। আর কনসেপ্ট সেশনের বাইরে মানে এমসিকিউ করারও দরকার পড়বে না। এই কনসেপ্ট সেশন যদি আমাদের ভালো করে ক্যাচওয়ার্ড রিভিশন করা থাকে, আমাদের কিন্তু এমসিকিউর উপর অতটা ভরসাও করতে হবে, বুঝতে পেরেছো? সো হোপফুলি ইউ হ্যাভ এনজয়েড দি সেশন। আমি 25 তারিখ থেকে আমাদের যে রুটিনটি সেপ্টেম্বর অব্দি পুরো রুটিনটি ফ্ল্যাশ করে দিচ্ছি। কারুর যদি কোনো ডাউটস থাকে আমাকে ফোন করো, ঠিক আছে। অ্যান্ড অল দি বেস্ট টু দিস 35+ স্টুডেন্টস হু হ্যাজ গট 110+, ঠিক আছে। হ্যাঁ, হিমাদ্রি নেবো নেবো, ওইগুলোও নেবো। হ্যাঁ, এদেরকে আমি কংগ্রাটস জানাই, আর আরো কংগ্রাটস জানাই যারা 110-এর থেকে কম পেয়েছো, কারণ তোমরাই হচ্ছিল আমার নেক্সট চ্যালেঞ্জ। যারা 90 থেকে 110-এর মধ্যে স্কোর রাখতে পেরেছো তাদেরকে নিয়েই আমার নেক্সট ফাইটিং আজকে থেকে শুরু হলো, ঠিক আছে। সো এনি কোশ্চেন্স অন দি ক্লাস, এনি কোশ্চেন্স অন দি ক্লাস?
Okay, thank you then. Good night.